বলতেছি এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো অন্তত যদি কোনো মধ্যবিত্ত ফ্যামিলির যদি কেউ শুনে, অন্তত তারা যে একটা প্রস্তুতি নিতেছে বিদেশের ব্যাপারে, তারা একটু সচেতন হবে। আর তারা যদি ভুল সিদ্ধান্ত থেকে যদি বের হয়, অন্তত রুহে দোয়া হইলেও পড়বে। তো আমি চাই যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, অন্তত যাতে আরেকটা ফ্যামিলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমি কাতার কেন গিয়েছি? আমি ঘুরতে যাই নাই, আমি গিয়েছি অন্তত দেখি যদি সুবিধা করতে পারি ইনশাল্লাহ থাকবো। তো সব কিছু মিলিয়ে আমি গিয়েছি। আমাকে যেভাবে প্রেজেন্ট করছে যে এখানে এরকম 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 আছে, আমি সব কিছু বুঝে শুনে ভাবলাম যে হ্যাঁ যাওয়া যায়, যাক সমস্যা না। আমি কন্টেন্ট ক্রিয়েশন আপাতত ছেড়ে আমি ওখানে গেছি। এখন একটা চাকরি পাইতে হইলেও সময় লাগে। এখানে ফ্রি ভিসার কথা বলি, ওখানে অভিজ্ঞতা মানে কতটুকু হয়েছে আমি সেটা বলি। ফ্রি ভিসা বলতে কিচ্ছু নেই, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। আর যারা মালিকানা ভিসায় যায় হয়তোবা তারা অল্প বেতন হইলেও তারা সেট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ফ্রি ভিসায় যারা যায় তারা একটা চাকরির জন্য কি পরিমাণ কষ্ট করে, অন্তত আমি এটা 2 মাস থেকে আসি, আমি এটা উপলব্ধি করছি। ওইখানে একটা মানুষ চাকরি একটা কোনোভাবে যদি ম্যানেজ করে, কোনোভাবে যদি একটা চাকরি ম্যানেজ করে, ওইখানে যদি 3 মাস যদি সে চাকরিটা করে, 2 মাসের বেতন পায় না, 1 মাসের বেতন পায়। এর ভিতরে তার চাকরিটা যদি কোনো কারণে চলে যায়, সে যে আবার 3 মাস 4 মাস 5 মাসে যে সে যে একটা চাকরি পাবে, এটার কোনো গ্যারান্টি নাই। আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন অন্তত শেয়ার দিন। একটা ফ্যামিলি যদি এই ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যায়, রুহের দোয়া হলে অন্তত পড়বে। তো তাহলে ফ্রি ভিসার ক্ষেত্রে এই ঝামেলা। তো আপনাদেরকে মানে আমি এই জিনিসটা বলতে চাই, আমি গেছি, আমার সাথে কি হয়েছে, আমার সাথে এটা হয়েছে সেটা হয়েছে আমি বলবো না, অন্তত আমি মানুষকে উদাহরণ দিয়ে আমি বলতেছি, আপনারা বুঝে নেবেন যে এগুলো আমার সাথেও হয়েছে। আমার কথা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি সব কিছু বিবেচনা করলাম যে তাহলে একটা ছেলে যদি একটা চাকরি খুঁজে, চাকরি খোঁজার জন্য তার 3 থেকে 4 মাস সময় লাগতে পারে, ঠিক আছে। এটা লোক বুঝে, যে লোক আপনাকে নিছে সে লোক কাজ দিতে পারতেছে কিনা, আপনি পারতেছেন কিনা। আমিও অনেকগুলো কাজ পাইছি, এটা আমার পক্ষে সম্ভব হয় নাই, কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি দেশে কোনো কিছু করি না। যে কাজ দিতেছে এই কাজ সম্ভব না হলে আমি কিভাবে করব। আমি চাচ্ছি যে আমি আমার মতো যদি সুযোগ হয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি করব। এই জন্য আমি তেমন চাকরি ভালো একটা সুযোগ সুবিধা পাই না, তবুও আমি অনেকগুলা মানুষের সাথে আমি দেখা করছি, পরিচয় হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু কোনোভাবে মিলাইতে পারিনি। এখানে যারা আছে বিদেশে ফ্রি ভিসা আছে, তারা মোটামুটি সব কিছু জানে যে ফ্রি ভিসার ক্ষেত্রে কী সমস্যায় পড়ে। তাহলে একটা ছেলে যদি একটা চাকরির জন্য যদি খোঁজাখুঁজি করে, ধরেন যে 3 মাস করলো খোঁজাখুঁজি করলো, তাহলে 3 মাসের যে তার যে থাকা খাওয়ার একটা বিষয় আছে, এটা কি তার ফ্যামিলি ক্যারি করতে আজও কি পারতেছে? সবাই, অনেকের ফ্যামিলি এটা সম্ভব না, অনেকের ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে, এই জন্য পারতেছে। কিন্তু এবং এখানে যদি 3 মাস যদি সে যদি চেষ্টা করে এবং পরবর্তীতে যদি তার চাকরিটা কোনো কারণে যদি চলে যায়, সে যে আবার 4 মাস যে বসে থাকবে, আবার যে বাংলা ধরেন যে 15 থেকে 20,000 টাকা প্রত্যেকটা মাসে তার খরচা লাগে একটা মানুষের। আমার কোনো কথা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা দিয়ে সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি কোনো প্রবাসীকে ছোট করে বলবো না, ছোট করে কোনো কথাই বলবো না। আমি জাস্ট আমার সাথে কী কী হয়েছে বা কী কী আমি দেখছি, আমি এই বিষয়গুলো বলতেছি। তাহলে এতগুলো টাকা খরচ করে যাওয়ার পর যদি বাড়ি থেকে যদি টাকা নিয়ে আসি, ওখানে থাকা লাগে, তাও চাকরির কোনো গ্যারান্টি নেই কখন হয়, তাহলে এখানে থাকার কোনো মানে আছে? আমাকে বলেন। আমাকে অনেকজনে বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। হ্যাঁ ঠিক আছে, অনেকে আমি সাধুবাদ জানাই এবং অন্তরের ভিতর থেকে অন্তত আমি আমার ভালোবাসা আছে, তাদের প্রতি ভালোবাসা আছে আমার। এখানে তাদের জায়গা আছে যে তারা আমাকে বিপদে অন্তত হেল্প করার চেষ্টা করছে। একটা মানুষ আমাকে চাকরির কথা বলতেছে, এটাও অনেক, কারণ চাকরির অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ। বিশেষ করে কাতারে, অন্য কান্ট্রিতেও কিন্তু আছে ফ্রি ভিসা যারা কাজ করতেছে। আমি এখানে আসলে অনেকগুলো পয়েন্ট লিখছি তো ভুলে যাচ্ছি, যাই হোক। তো আমি সব কিছুর বিবেচনা করলাম। আমার ফ্যামিলিতে আমার আব্বু ছোটোখাটো একটা জব করে, ওই জব থেকে 20,000 টাকা, পয়েন্টগুলো বুঝেন, 20,000 টাকা যদি আমার আব্বু পায়, নর্মালি 18 থেকে 20,000 টাকা আমার আব্বু পায়, তাহলে 18 থেকে 20,000 টাকার ভিতরে যদি আমার জন্য 15 থেকে 16,000 টাকা মাসিক পাঠানো লাগে, আমার ফ্যামিলিটা কীভাবে চলবে? কীভাবে চলবে? আমি তো এমন বড় লোক না, মুকেশ আম্বানির বংশধর না। এখানে অনেকেই যে কমেন্ট করছে, যে অনেকেই যে আমার যে আগের ভিডিওগুলোতে কমেন্ট করছে, মনে হচ্ছে যে তারা মুকেশ আম্বানির বংশধর। যাই হোক, তো সব কিছু বিবেচনা করলাম যে আমি এখানে টাকা ঢালতে হবে, প্রত্যেক মাসে মাসে আমার থাকা খাওয়ার একটা কষ্ট লাগতেছে, কখন আমার চাকরি হবে সুবিধা মতো এটা কেউ বলতে পারবে না। সবাই বলবে যে একটু ধৈর্য ধরো, প্রবাসের মাটিতে আসছো, ধৈর্য ধরো, দেখো কী হয়। ধৈর্য যে আমি ধরবো ভাই, আমার ব্যাকআপটা কোথায়? এখন আপনার ফ্যামিলির হয়তো বা ব্যাকআপ আছে, এই জন্য আপনি পারতেছেন, কিন্তু আমার ফ্যামিলির ওই ব্যাকআপটা নাই। আমি টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন করে যা পাইতাম, এখন টোটালি ওইটা অফ, টোটালি অফ। আর অনেকেই বলতেছেন যে
প্রবাসী কিছু সিনিয়র প্রবাসী যাদের কারণে নতুন যারা প্রবাসী যায় তারাও ক্ষতিগ্রস্ত হয়, তারা আশা হারায় ফেলে। এরা নিজেকে কি মনে করে, প্রবাসে থাকি 4 বছর 5 বছর থাকি, এরা নিজেরা কি মনে করে, দালালি ছাড়া আর কিছু না। এখন আমি একটা ঘটনা বলি, দালালের আন্ডারে 7টা লোক গেছে, যাওয়ার পরে রুমে ঢুকার টাইমে পুরাতন লোক যারা, আচ্ছা আমি আমার পয়েন্টগুলো শেষ করি, আমি সব কিছু বিবেচনা করে আমি এই জন্য দেশে চলে আসছি। এখন ওইখানে যা যা দেখছি ওইটার বিস্তারিত সম্পর্কে বলি, কিছু সিনিয়র প্রবাসীর বিষয়গুলো। ওরা যখন রুমে ঢুকছে, রুমে ঢুকার পরে পুরাতন যারা বলতেছে, কেন আইসো, কি আছে এখানে? আরে ভাই তোরা যে করো, তোরা অন্তত ওয়েলকাম জানা, সেগুনের রিজিক এটা লেখা আসিল, এই জন্য চলিয়ে আসে। আই শুরুতে কইছি না ভাইয়া যে আর রিজিক যদি 10 দিন থাকে, এক কাতারের মাটিতে 10 দিনে থাকবো, আর যদি রিজিক যদি 10 দিনের বেশি যদি একটা সেকেন্ডও যদি না থাকে, আমি ওটা থাকতাম না। তো আর রিজিক আসলে 1 মাস 27 দিন চলে আসি। তাহলে এতজ্ঞ মতো কিছু সিনিয়র প্রবাসী যারা নতুন যারা যায়, হেরা মা বাপের এতগুলো টাকা খরচ করি যে যায়, তোরা ইংন দিয়ে এমন এমন কথা কস, সেগুলো আশা হারা হালায়। নতুন লোক কেউ নাই, তার কেউ নাই, আর নিজের তো হিসেব করলে কেউ নাই। ওখানে কীভাবে কাটাইছি 2টা মাস, আমি ভিডিও কন্টিনিউ করছি, অল টাইম হাসি খুশি আসছিলাম। কইছে না যা হইব, দুঃখের কথা কইলে বিদেশের মাটিতে ব্যাকে আসে, কয় যে শুরু হয়ে গেছে। যাই হোক, তো যাওয়ার পরে এবার যে সব কিছু বিবেচনা করি আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি যদি প্রত্যেক মাসে মাসে বাংলাদেশ থেকে এতগুলো টাকা নিয়ে আসি, কি দরকার ভাই? তো আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি চলে আসব। এর ভিতরে অনেকে কমেন্ট করছে, আমি আসছি যে এর ভিতরে কমেন্ট করছে, প্রবাসের মাটিতে টিকটক করে ইনকাম করা যায় সহজ, কিন্তু প্রবাসে থেকে কাজ করে ইনকাম করা এত সহজ না। তো তোদেরকে বলতেছি, যদি আমার যদি ইনকাম যদি থাকতো, আমার যদি দেশে যদি ইনকাম থাকতো, আমি প্রবাসে কেন যাবো? তোদের কাছে আমার প্রশ্ন, আমি যদি ওখানে যদি ইনকাম করতাম, আমি ওখানে কেন যেতাম, মানে কেন যাইতাম? এখানে যদি আমার ইনকাম থাকতো, আমি ওইখানে কেন যাইতাম? এতগুলো টাকা খরচ করে আমি কেন ওখানে যাইতাম? এটা আপনাদের কাছেও প্রশ্ন। একটা মানুষ, একটা ফ্যামিলি মানে কতটা খারাপ সিচুয়েশনে থাকলে সে বিদেশ যায়, ভালো একটা লাইফ ক্রিয়েট করার জন্য সে বিদেশ যায়, কতগুলো টাকা খরচ করে। তাহলে সে যে 2 মাসের ভিতরে চলে আসছে, তাহলে তার সাথে তো কিছু না কিছু তো হয়েছে। তাহলে এতগুলো টাকা খরচ করে গিয়েছি, আমি 1 মাস 27 দিন থেকে আমি চলে আসছি। তাহলে একটা ফ্যামিলির উপরে কীরকম প্রেশার থাকলে তারা বলে যে ঠিক আছে যা হয়েছে চলে আয়, কারণ আমার ওইখানে থাকা পসিবল হচ্ছে না সব কিছু মিলিয়ে। আচ্ছা আমি আসলে পয়েন্টগুলো একটু করতেছি। আমার ফ্যামিলির চিন্তা করতেছে অনেকে, আমি আসছি যে আমার যতটুকু চিন্তা আছে তার চেয়ে আমার ফ্যামিলির চিন্তা, আমার চিন্তা মানুষে বেশি করতেছে। ভাই তোদের এত চিন্তা করা তো লাগবে না, আমি যদি মরেও যাই সেটা আমার ফ্যামিলি বুঝবে, তোরা শুধু সাময়িক সময়ের জন্য একটু আফসোস করবি, এছাড়া আর কিচ্ছু না। একটা প্রবাসী, নতুন একটা প্রবাসী যখন বিদেশে যায়, তোরা যে বলস কেন আসছস, কী জন্য আসছস, চলে যা, কেন তুই টাকা দিছস? তুই একটা ভিসা দেওয়ার টাইমে তো তুই নিজেও দালালি করস। বিদেশের মাটিতে অহরহ স্ক্যামিং চলতেছে, দালালি চলতেছে। একটা মানুষকে সাপ্লাই অনেকে জানেন, ধরেন যে একটা মানুষ কোম্পানি থেকে কোম্পানির সাথে ভালো সম্পর্ক করে কীভাবে করে, ধরেন যে তার আন্ডারে লোক পাঠায়। ধরেন আমি একটা কোম্পানিতে লোক ডালতেছি, এখন আমি একজন থেকে 1000 রিয়াল করে যদি নিই, 100 জন যদি আমি ওই কোম্পানির আন্ডারে পাঠাই, 1 লাখ রিয়াল। প্রবাস তো এত সহজ না, তাহলে এত তাড়াতাড়ি অধিক সময় কেন এরা এত বেশি ইনকাম করে? ওই যে দালালি করে ইনকাম করে। এখন আমি বলবো না আমাকে কে নিছে, কেন নিছে, কোথায় রাখছে, এগুলো আমার বলার প্রয়োজন নেই, তবে যেগুলো বলছি এগুলো একদম বাস্তবিক। তো আমি এখানে কিছু মেসেজ দিব আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার ছেলেটা বাড়িতে এখানে সেখানে আড্ডা দিতেছে, আপনি মনে করতেছেন যে ছেলেটাকে বিদেশে পাঠাবেন, অবশ্যই পাঠাবেন। প্রত্যেকটা ছেলেকে একবারের জন্য বিদেশে পাঠানো প্রয়োজন, দরকার, বাস্তবতা বোঝা দরকার। এখন মনে করবেন যে তাহলে বিদেশে কি মানুষে ভালো লাইফ ক্রিয়েট করতেছে না, আমি এটা বলে কখনো ডিমোটিভেট করব না। হ্যাঁ করা যায়, কিন্তু সঠিক মানুষের আন্ডারে আপনি যদি বিদেশে যান ভালো কিছু হবে। দালালের খবর তো জানেন, দালালে কবে তোরা এটা করে দিমু, কোনো সমস্যা নাই, অল্প টিয়ার ভিতরে একদম সুন্দর করলে যাবো, থাকা খাওয়ার কোনো সমস্যা হতো না, তোরা এই রেস্টুরেন্টের কাজ দিমু, তোরা এটা দিমু, সেটা কই ব্যাজ্ঞান কই, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত এগুলো করে, দালালিগুলো করে। লাখ লাখ টাকা আমার বিল্ডিং অগল দেন যে বেশিরভাগ যেগুলো আঙ্গুল ফুলি কলা গাছও গেছে অল্প দিনে, এগুলো ব্যাজ্ঞান কিন্তু এড়ে যায়, কিন্তু দালালি এখানে যাই করছে। অনেক প্রবাসী আছে, কতটা কষ্ট করি, স্ট্রাগল করি,
এগুলো দেশে হাঁটায়, দেশে টেনে হাঁটায়, দেশের অর্থনৈতিক অবস্থা সচল করে। কিন্তু এগুলোর কারণে, এগুলো কিছু সিনিয়র প্রবাসী, কিছু দালাল লোকের কারণে মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আছে তাদের স্বপ্ন শেষ হয়ে যায়, তাদের ব্যাকগ্রাউন্ডের অবস্থা অন্তত তারা কখনো চিন্তা করে না। আর মেন্সের কথা বাদ দিলাম, নিজের মামা, নিজের খালা জামাই, তারপরে আরও অনেকগুলো লোক আছে যারা নিজের বাগিনার লগে, নিজের বায়ুতের লগে, নিজের স্বাস্থ্যবাইয়ের লগে, জ্যাঠবাইয়ের লগে এগুলো স্ক্যামিং করে। এক কানের কথা কো আরেক কান লই যায়। এখন আর কথা কতটুকু বুঝছে না জানি না। তো সব কিছু মিলেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, এখানে থাকলে আমি যদি 5 বছরও থাকি আমি কিছু করতে পারবো না, কারণ সঠিক মানুষের আন্ডারে যদি যান ভালো কিছু হবে। এতগুলো টাকা খরচ করে যাইতেছেন কেন? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, যে দেশে যাওয়ার জন্য আপনার ছেলেরা উৎসাহ করতেছেন এই দেশ ভালো, অন্তত ওই দেশের কোনো মানুষ যদি থাকে 10টা মানুষের সাথে আপনি কথা বলেন, কথা বলে বুঝেন যে এই দেশটা কেমন, এই দেশের পরিস্থিতি কেমন, এই দেশে যে সে তাকে যে এই কাজটা দিবে এটা কতটুকু সত্য। এখন যদি এখন আমার সাথে এই একটা ঘটনা ঘটছে না, আমার লাইফটা শেয়ার করিয়েন, আমার সাথে একটা ঘটনা ঘটছে না, এখন যদি অন্য কেউ যদি প্রস্তুতি নেয়, এখনও কিন্তু আজকেও অনেকের ফ্লাইট হইতেছে, শুধু এই কান্ট্রিতে না, বিভিন্ন কান্ট্রিতে হইতেছে। এখন আমার কথা বললে তারা কি বলবে, যাই হোক সবার সাথে কি আর এটা হবে না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এখন আল্লাহ তো বলছে, আল্লাহ একটা কথা বলছে, তোমরা ইবাদত করো, ইবাদত করি মাঠে নামো। এখন তুই যদি আল্লাহ ভরসা কর, তুই যদি এক জায়গায় যদি বই, তো আল্লাহ কি তোমার খানা আনি দিয়ে দিব? তুই নিজে নিজে চেষ্টা করার লাগতো না। এখন বিষয়টা হয়েছে, বিদেশের বিষয়টা হয়েছে যে অন্তত আমাদের ছেলেরে এক জায়গাতে হাঁটান যে অন্তত দেখি শুনি 100 বার বুঝি, 100 বার বুঝি তারপরে হাঁটান। যে ছেলেরা হাঁটান এই 2 টাকা কষ্ট করি হাঁটান, যাবে যখন কষ্ট করব তখন আবার কিন্তু ব্যাক করা লাগবে। তাহলে একটা ফ্যামিলি কোন জায়গায় নামি গেল, কোন জায়গায় নামি গেল সে। তো আমি এইসব বিষয় নিয়ে আসলে আমার এই বিষয়টা আহামরি কিছু না যে আমি চলিয়েছি তা, এটা নিয়ে হয়তো বা সাময়িক মানুষের কিছু প্রশ্ন আছে, কিন্তু দিন শেষে আবার যে যার যার কাজে ব্যস্ত হয়ে থাকবে। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, ঠিক আছে? নিজের যুদ্ধ নিজেকে করতে হয়। ওইখানে যাওয়ার পরে নিজের আত্মীয় স্বজন, আমি ওইগুলোরে মনে রাখবো, নিজের আত্মীয় স্বজন খোঁজ নিয়ে নাই একটা বারের জন্য, যাদের থেকে আমরা আশা করি যে এই মানুষগুলো বাংলাদেশে থাকা অবস্থা আমাদের জন্য কতটুকু আন্তরিকতা দেখাইছে, কিন্তু তারা ওইখানে যাই একটা বারের জন্য খোঁজ নেয় না। এটা অহরহ মানুষের সাথে, অহরহ প্রবাসীর সাথে ঘুরতেছে, নিজের লোকের টাকা খায়, নিজের লোকে এতগুলো টাকা খায়, আর দেখা তো দূরের কথা, খোঁজখবর তো দূরের কথা। 1 রিয়াল যাবে গোছে, 1 রিয়াল যাবে গোছে, ওটা আড়ি গোয়ান্যা খস আর মেঞ্চের দালালি খস, মেঞ্চে গিয়ে ঢুকলে কয়েছে কিল্লে আসিস, অথচ তোর আন্ডারে ঢুকলে ইয়ে ঠিক আছে, আরেকজনের আন্ডারে আসে তো লোক ইয়ে ঢুকছে তো ঠিক আছে না, কিল্লে আসস এদুকো টাকা খরচ কিল্লে আসস, দেশি বালানে যাগো, এ দেশে কিচ্ছু নাই, কিন্তু নিজের আন্ডারে আইলে বালা, নিজে যদি কোকাটে আইতো হেঁটে হলে ঠিক আছে। সাপ্লাই লোক ডালরে লাখ লাখ রিয়াল কামাওরে, মেঞ্চের চাকরিলে আশা দেওয়ারে, আশা দিয়ে অনেকগুলো টিয়া লো আসতে পারবে, তুই সিঙ্গেল টিকিট এখানকারে বাইর চলিয়ে গিয়ে। তাহলে এই মানুষগুলো কন্টে দেবো বালাই গিয়ে হোলার হাতে যদি হস হোলা হাইয়া, আমরা হইলাম ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনের হোলাই না গল আন্ডার ভিতরে আছে যেগুন বাইর থাকতে মাথা গরম রক্ত গরম, কিন্তু বিদেশে যায় এগুন বিলে হয়ে যায়, কিনলে সিচুয়েশনের কারণে, বাস্তবতার কারণে এগুলো বিলে হয়ে যায়। এই হোলাগুন যদি সেত্তু হারে তো গোমতো দালাল গো আন্ডারে হয়ে যদি কোনো মতো সেতি যেতে পারে, তোর গোষ্ঠী শুদ্ধ শেষ করিয়া লাগবো, বুঝছিস না? তো এই জন্য আমি বলি, অন্তত আমার একটা মেসেজ থাকবো, আমার চিন্তা আপনারা করার দরকার নেই, অন্তত আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমার জন্য দোয়া করিয়েন অন্তত। আর যারা আমার হ্যাটার্স তারা অনেক কথা বলছেন, তারা আমার চিন্তা করতেছেন, ভাই আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই, আপনারা নিজের সরকার নিজের তেল দেন। আমার কমেন্ট বক্সে আসি আপনারা যে সময়টা নষ্ট করতেছেন এটা আপনাদের কাজে ব্যয় করেন। টিকটক করে ইনকাম, আমি টিকটক থেকে ইনকাম করে এই ইনকাম করার জন্য আমি ওই দেশে যাই নাই, ঠিক আছে? আমি ফ্রি ছিলাম, চাকরি নাই বাকরি নাই, সব কিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হাসি খুশি থাকি। আরে ভাই সবাই তো বলবে যে না ঠিক আছে ধৈর্য ধরো, কিন্তু দিন শেষে কেউ ফাঁসে রাখতো না, কেউ খাবাইবো, আড়ি টুকটাক যদি সম্পর্ক একটু থাকে খাবাবো, কিন্তু জায়গা কেউ দিতে হতো না। প্রবাসের মাটিতে সবচেয়ে সমস্যা হচ্ছে থাকা খানার বিষয়টা হয়তো বা কেউ একটু এদিক সেদিক মায়া দয়া দিয়ে দিব, কিন্তু থাকা কেউ দিতে হতো না সিঙ্গেল সিটের ভিতরে। তাহলে এই চেয়ে এবারে আরও অনেকে কইছে না কিল্লে চলে গেছো, কিল্লে আইসো, থাকতে না থাকতে, কিন্তু কই আই যায় যতদিন আসছিলাম কনে কি করছে, ঠিক আছে? সাময়িক সময়ের জন্য অনেকে ইয়া করবো, কিন্তু দিন শেষে আমনেরে সাফার করতে হবো, সব কিছু আমনেরে সাফার করতে হবো। ভাই বিদেশ যাবেন, বিদেশে আমার এক বড় ভাই কথা বলছে, ওনার ছোট ভাই আমাকে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম বলছে, আচ্ছা যাই হোক, উনি আমাকে বলছে বিদেশে যারা হার্ড ওয়ার্ক করে তার 3 ভাগের 1 ভাগ যদি সে যদি বাংলাদেশে করতো তাহলে সেও সফল। কিন্তু আমরা লজ্জা পাই, আমরা বাংলাদেশে কোনো কাজ করি না। হ্যাঁ বিদেশে যাবেন,
আমি ডিমোটিভেট করতেছি না যে বিদেশে কিচ্ছু না, যাবেন। সঠিক মানুষের কারণে, সঠিক মানুষের আন্ডারে যদি আপনি যান, সে যদি কথাবার্তা সব দিকে যদি হিসেব করে যদি বলে ঠিকঠাক থাকে, অবশ্যই আপনার ভালো কিছু হবে। আর যদি ভুল মানুষের পাল্লায় পড়েন, তাহলে মনে করেন যে টাকাও শেষ, সময় শেষ, সব কিছু শেষ। আমি মানিকপুরে এক জায়গায় গেছিলাম, একটা ছেলের সাথে দেখা হয়েছিল, কাতারের মানিকপুর। এখানে অনেক প্রবাসী আছে যারা আমার লাইফটা দেখতেছে। একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। আমি ওনারা বলছি যে আপনি আসছেন যে কয় বছর হয়েছে? উনি বলছে যে 2.5 বছর হয়েছে। তো বাড়িতে কত টাকা পাঠাইছেন? বলে যে 60,000 টাকা পাঠাইছে। একটা ছেলে এতগুলো টাকা খরচ করে আজকে 2.5 বছরে সে 60,000, ভালো অবস্থানে আছে না? অনেকে আছে, কিন্তু বেশিরভাগ তো খারাপ অবস্থানে আছে। তাহলে একটা ছেলে 2.5 বছর থাকি যদি সে যদি 60,000 টাকা পাঠায়, তার ফ্যামিলিটা কোথায় যাবে? তার ফ্যামিলিটা এতদিন কি সিচুয়েশন পার করে আসছে, এটা এবার আপনারা বিবেচনা করেন। বিদেশ মানুষ শখে যায় না, মানুষ অনেক কিছু হিসেব করে, সব পরিবারের মায়া, দেশের মায়া, সব কিছু ত্যাগ করে, বন্ধুবান্ধবের মায়া, নিজের যে জীবনটা, যুবক বয়সী যে জীবনটা খেলায় মগ্ন থাকা উচিত, ওই জীবনটা সে বিদেশের মাটিতে ব্যয় করতেছে। ওইখানে অসহায় প্রবাসীরা, অসহায়, তারপরও কত কষ্ট করে ইনকাম করতেছে। কিন্তু এখান থেকে লোক নেওয়ার টাইমেও দালালি, ওইখানে যাওয়ার পরে কেউ যদি একটা চাকরির খোঁজ দেয়, সেও দালালি। এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে। আমি যদি ওইখানে যদি থাকতাম, আমি প্রত্যেক মাসে মাসে আমার জন্য টাকা পাঠানো লাগতো। তো এটা তো লাইফ না, এটার জন্য তো আমি এখানে আসিনি। অনেকে পারতেছে না, তার ফ্যামিলির দিকে তাকাই, কারণ শত কষ্ট হইলেও সে থাকতেছে, কিছু করার নাই, কারণ তার ফ্যামিলির অবস্থা খুবই ভয়ঙ্কর। একটা মানুষ শখে যায় না। তো আমি প্রবাসীদের প্রতি আমি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সবসময়। আর কিছু সিনিয়র প্রবাসী আছে যাদের কারণে এই দেশ কখনো খারাপ হয় না, একটা দেশ কখনো খারাপ হয় না, কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে, কিছু অসাধু দালালের কারণে, সোজা কথা শুনতে খারাপ লাগলেও, এই দালালদের কারণে মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যায়, মানুষের পরিবার ধ্বংস হয়ে যায়, মানুষের হাসি খুশির যে একটা জীবন, সব কিছু ধ্বংস হয়ে যায়। তো আমার কথা যদি কোনো মনে কষ্ট থাকে বা আমার এই ডিসিশন যদি ভুল হয়ে থাকে, আপনারা মনে করেন, তাহলে এক্ষেত্রে আমার কিছু বলার নাই। আমি বেটার মনে করছি, আমি ওইখানে থাকা অবস্থায় আমার এতগুলো টাকা খরচ না করে, আমি বাংলাদেশে যদি আমি 10,000 টাকা ইনকাম করি, অন্তত আমি আমার মায়ের বুকে ভালো থাকবো। আর অবশ্যই ওইখানে অনেকে থাকতেছে না, সব কিছু বিসর্জন দিয়ে থাকতেছে, কষ্ট করতেছে তারা। তবে মানে আমি মেন পয়েন্টটা বুঝাইতেছি, এটা সঠিক মানুষের আন্ডারে যদি আপনি যদি প্রবাসে যদি যান, ভালো কিছু হবে। আর যদি না যান সেক্ষেত্রে আপনার লাইফটা একবারে টোটালি ধ্বংস। একটা মানুষ, মানে আমি আসলে কথা হিবিজিবি করে ফেলছি, মানে আমি কি বলবো, এই কাহিনীগুলো দেখে, এই সিচুয়েশনগুলো দেখে, মানে আমি পারতেছি না যে আমার ওইখানে একটা সেকেন্ডও মন টিকতেছে না। আমি ভিডিও বানাচ্ছি কন্টিনিউ, এর ভিতরেও মানে আমি চিন্তা করতেছি, হায় রে কোথায় আসছি। যে লোকে খবর নে না, যে লোকে নিয়ে খবর নে না যে কোথায় আসস, এই জায়গায় আসি, ঠিক আছে থাক, কিন্তু ওই জায়গায় প্রবাসের মাটিতে যে কে কার বাসায় কয়দিন থাকবো, কে কার বাসায় কয়দিন খাওয়াবো কারে, এই জিনিসটা চিন্তা করছি। এমনও লোকে আছে নিচে, এরপরে চাই দিছে, হলে কন্টে দেবো, তার কোন আছে প্রবাসের মাটিতে, তার কোন আছে। অনেকেই লেকচার মারেন, কমেন্ট বক্সে মারেন যে এনে করছস, ওটা কিয়ে করছস, জীবনে 14-15 বছর বিদেশ করিও ওই ছাগ, এমনও আছে যে ওই সিগারেটে গোয়াইয়া খাওয়ারে, দালালি করে, কিয়ে করছিস, তোরা জীবনে কখনো উন্নতি করতে না। প্রকৃত প্রবাসী যারা, তারা হার্ড ওয়ার্ক করি, অল্প টাকা বেতনে চাকরি করে তারা ফ্যামিলি চালায়। কিন্তু তজ্ঞ মতো কিছু মানুষের কারণে মানে নতুন যারা আইয়ে শেষ। মোটামুটি আমার এখানে আমি কিছু পয়েন্ট লিখছিলাম, আমি পয়েন্ট ছাড়াও অনেক কথা বলে ফেলছি, এখানে অনেক কিছু আসছে। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো, আমি ওইখানে সুবিধা করতে পারি নাই, আমার জন্য মাসে মাসে টাকা পাঠানো লাগবে, কখন চাকরি হবে এটার কোনো গ্যারান্টি নেই। সব কিছু মিলিয়ে আমি বিবেচনা করলাম যে আমি চলে আসাটা বেটার, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ওইখানে আমার অভিজ্ঞতা হয়েছে যে আপনারা প্লিজ অন্তত এই লাইভটা যদি শেয়ার করেন, আপনার কিছু না হলে অন্তত একটা মানুষের যদি এই লাইভটা দেখে, একটা পরিবার যদি আমার লাইভটা যদি দেখে, অন্তত একটাবার চিন্তা করবে যে এই ছেলেটা বিদেশ গেছে, এখানে তো ভালো একটা লাইফ ছিল তার, অনেকেই মনে করতেছেন ভালো একটা লাইফ ছিল, তার মানে সে এই দেশে গেছে, মানে এই দেশটা অনেক ভালো। শুনেন, লাল নীল বাতির ভিতরেও কিন্তু দুঃখ আছে, শান্তি আছে। লাল নীল বাতি এই যে দেখতেছেন জ্বলতেছে, সিনেমার নায়ক নায়িকা যারা আছে, যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বিভিন্ন মুভি বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, মনে করতেছেন যে তারা ভালো একটা লাইফ মানে পার করতেছে, কিন্তু
দেখেন কেউ 3 বিয়ে, কেউ 4 বিয়ে, কেউ 5 বিয়ে করতেছে, কেন? শান্তি নাই, লাল নীল বাতির ভিতরেও শান্তি নাই। তো আপনারা মনে করেন যে অনলাইনে যেগুলো দেখেন বাস্তবিক লাইফে কিন্তু এরকম না, ঠিক আছে? তো অনলাইনে অনেক কিছু বলতে পারেন, অনলাইনে আসে অনেক কিছু বলা যায়, আর ওই সমস্ত মানুষের কথা আমি কখনো কান দিব না। কান দিলে তো আর এতটুকু আসতাম না, আপনাদের ভালোবাসা পাইতাম না। এখন ও কমেন্ট করছে সাময়িক সময়ের জন্য, আমার একটু খারাপ লাগতেছে, এই জন্য রিপ্লাই করতেছি। না হয় ওকে, ওর কথা আমি কেন আমি আমার কন্টেন্ট ছাড়ে দিব? আমি নিজের ডিসিশন আমি নিজে নিব, কেউ আমাকে নিবে না, সর্বোচ্চ উপদেশ দিবে, কিন্তু 1 টাকা কেউ দিবে না, ঠিক আছে? এই দুনিয়াটা স্বার্থের দুনিয়া। তো আমি এই জন্য চলে আসছি, এবং অভিজ্ঞতা হয়েছে যে কেউ ফ্রি ভিসা, আমি মনে করি যদি নিজস্ব বাপ ভাই থাকে এবং কিছু সংখ্যক মানুষ থাকে যারা ট্রাস্টেবল, অন্তত তাদের আন্ডারে গেলেও সমস্যা না। আপনার যদি চাকরি বাকরি যদি না হয়, অন্তত আপনি 5-6 মাস 1 বছর থাকা খাওয়ার কোনো কিছু অভাব হবে না, আস্তে ধীরে চাকরি পাবেন, সফল হবেন, সবাই হবেন। তবে কিছু মানুষের সাময়িক যে ব্যাকআপটা, সেটা তার পক্ষে দেওয়া সম্ভব না, তার ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না, এই জন্য হয়তো বা তারা চলে আসে, ভালো একটা লাইফ তারা সেট করতে পারে না। আর কোম্পানি বিষয়ে যারা যাবেন, অন্তত যাবেন, সব কিছুতেই আছে 2 নাম্বারই আছে। এখন দেখা গেলো যে কোম্পানি বিষয়ে আপনি গেলেন, অল্প বেতনে চাকরিতে ঢুকলেন, কিন্তু আপনাকে 8 ঘন্টা ডিউটির কথা বলে হয়তো বা 13 ঘন্টাও করাইছে, কিন্তু কিছু করার নাই, করতে হইব। তো বিদেশে যাবেন, আমি ডিমোটিভেট করবো না কখনো, কারণ প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা দেশকে সচল রাখতেছে। তো তারা অবশ্যই যাওয়া উচিত, প্রত্যেকটা ছেলের অবশ্যই যাওয়া উচিত। তাহলে তার মন মাইন্ড সব কিছু সেন্স, মানে সব কিছু শার্প হয়ে যাবে। সে দেশে চিন্তা করবে যে আমি আমার বিদেশের লাইফটা কীরকম আর আমার বাংলাদেশের লাইফটা কীরকম। না, আমি আগে যেভাবে চলতাম এভাবে আমার চলা যাবে না। আমি আলহামদুলিল্লাহ আমি 2 মাসে অনেক কিছু শিখছি। অনেকেই তোমরা কমেন্ট করছো নতুন নতুন আইসস তো অনেক কিছু করিবা। তো আমি আমার লাভ যতটুকু, এটা আমার ভিতরগত, এটা আমি তোমাদেরকে ফোকাস কেন করব? যাই হোক, আমার বিশেষ করে আমার লাভ হয়েছে এতটুকু, আমি অভিজ্ঞতা নিছি ওইখানে থেকে, অনেক অভিজ্ঞতা নিছি। মানুষ একটা 10 বছর থাকা লাগে না বিদেশে, 1 মাস থাকলেও সে আশপাশে যে সিচুয়েশন সে বুঝবে, সে জানবে, সে বুঝে গেছে, সে নিজে পার করে। আমি পার করে আসছি, আমি তো বলবো না যে আমার সাথে এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু আমি মানুষকে দিয়ে উদাহরণ দিতেছি এগুলো আমার সাথে হয়েছে। আমি কোথায় যাচ্ছি, অসহায় এতিমের মতো, তাদের জন্য আমরা মিসকিন, ওই দেশের জন্য, ওই দেশের মানুষের কথা বললাম না, কিন্তু আমরা নিজেরা নিজেদের ধ্বংস করি। আপনি চিন্তা করেন, ইন্ডিয়ার লোকরা আরব গাল্পের ভিতরে, আমি যতটুকু জানি, আমার ভুল হইলে ক্ষমা করবেন, আরব গাল্পের ভিতরে তারা রাজ করতেছে, কিন্তু ইন্ডিয়ার লোক 2টা যদি এক পাশে দাঁড়ায়, বাঙালি 2টা যদি এক পাশে দাঁড়ায়, মানে তারা ডিসাইড করে কাকে নিবে জানেন? ইন্ডিয়ার লোকদেরকেই নিবে। ইন্ডিয়া, আরগুলোর কথা বাদ দিলাম, আমি জাস্ট ইন্ডিয়ার কথা বললাম, ওদেরকে নিবে। কেন? ওদের ভিতরে সততা, মানবিকতা, অনেক কিছুই আছে। কিন্তু এই বাঙালির ভিতরে সবগুলো কিন্তু খারাপ না, এটা মনে করবেন না যে আমি সবাইকে খারাপ বলতেছি। কিছু সংখ্যক মানুষের কারণে, এদের কারণে বাকি সবাই ভালো কোনো সুযোগ সুবিধা পায় না। এখন কোনো জায়গায় যদি একটা চাকরি কথা বলে যে বাঙালি, 100 বার ভাবে যে না, বাঙালি নিতার নয়, এগুলো বেজাল করে, এগুলো মারপিট করে, এগুলো চুরি করে, ডাকাতি করে, সবাই তো সামান্য। কিছু সংখ্যক লোকের কারণে বাকি বেগুন সুবিধা বঞ্চিত হয়ে যায়। এখন ধরেন যে 100 জনের ভিতরে 90 জনে হার্ডওয়ার্ক করার, 10 জন সিনিয়র প্রবাসী যেগুনে কিনলে আইসত না, এটা এদেশে বালানো জাগো বাইর থাকলে আর বহুত কিছু হইব, তোর আব্বার টেঁয়া দিয়ে আইসে, এ হুলাগুন এত কষ্ট করি সব কিছু সারি তোকে আব্বার টেঁয়া দিয়ে আইসে, আয় বেটটা আমি ইয়ং কস দিবি হরে আনি চাই দিয়স। ভালাই গেরাতে হইলে, এই ইয়াং জেনারেশন যারা আছে, ভালাই গেরাতে হইলে তো অস্তিত্ব রাখতো না। তো আমি মনে করি লাস্ট আমার একটাই কথা, আমি এই বিষয় নিয়ে আর কখনো বলবো না। আমার ভালো লাগছে, আমার সব কিছু হিসেব করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে আসব, এই জন্য আমি চলে আসছি। এবং আপনাদের জন্য মেসেজ থাকবে, আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন, আমি আবারও বলবো যে আপনারা আমার লাইভটা শেয়ার করেন। যারা আমার এই লাইভটা দেখতেছেন, অন্তত 100 বার চিন্তা করবেন, আপনাদের ছেলেগুলোকে যে বিদেশের মাটিতে পাঠাচ্ছেন, অন্তত 100 বার চিন্তা করবেন যে আপনি কোন লোকটার আন্ডারে দিতেছেন, লোকটা কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে, কত টাকা দিচ্ছেন, এই ভিসাটা কি আসলে আদৌ কি অত টাকা আছে কিনা, কত ঋণ করে কিস্তি নিয়ে মানুষ এদেরকে দেয়। 2 বছর 4 বছর থাকি ওরা, এই যে চালান বলে এটাকে, আমি যতটুকু জানি, এটা তুলতে পারে না। তাহলে তারা কি করবে? এখন আমাকে অনেকজনে বলতে পারে যে তোমার সাথে কি হয়েছে, কোন লোকে তোমাকে নিছে। আমার ওইগুলো বলার কোনো দরকার নাই। আমার সাথে যা হয়েছে এটা আমার রিজেকে ছিল, এটা আমার তকদিরে ছিল, এই জন্য হয়েছে। অন্তত আমার কারণে একটা ফ্যামিলি যদি ভুল সিদ্ধান্ত থেকে যদি বের হয়ে আসে, অন্তত রুহের দোয়া হইলেও পড়বে। তো আমার জন্য সবাই দোয়া করবেন।
আম, আমি এখানে কিছু কমেন্ট পড়বো, আর কোনো কিছু বিষয় মানে আপনাদের জানা আছে কি না ওই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব। আমার মোট কথা হচ্ছে যে আমি যতটুকু কথা বলছি মোটামুটি সব বিষয় চলে আসছে এখানে। যারা লাইভটা শেয়ার করবেন অবশ্যই, মানুষকে সুযোগ করে দিবেন, মানুষ দেখুক, একটা ভুল সিদ্ধান্ত থেকে মানুষ ফিরে আসুক। আর আপনারা আমাকে যদি খারাপ ভাবেন, আর কিছু করার নাই আমার, কারণ আমার ফ্যামিলির চিন্তা, আমার চিন্তা আমাকেই করতে হবে। মানুষ উপদেশ দিবে কিন্তু 1 টাকা দিয়ে গিয়ে কখনো হেল্প করবে না, করলেও সেটা স্বার্থের জন্য। প্রবাসী ভাইদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল, যারা আমাকে সবসময় সাপোর্ট ও ভালোবাসা দিয়েছে, চাকরি বাকরির বিষয়ে হেল্প করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ কখনো আপনারা যদি বাংলাদেশের মাটিতে ফিরে আসেন অবশ্যই দেখা করবেন। যাদের সাথে দেখা হয় নাই, আমি কাতারে সেপ্টেম্বর 10 তারিখে ঢুকছি, তখন থেকে কি পরিমাণ মেসেজ আসছে আমার ইনবক্সে, কি পরিমাণ, আমি আসার পর থেকে কি পরিমাণ মেসেজ আসছে, ভাই কেন গিয়েছেন, কেন বিদেশ গেছেন, কেন আসছেন, এই বিষয়টা জানতে চাই। তো আমি সম্ভব না সবাইকে একসাথে বলা, এই জন্য আমি লাইভে বিষয়টা বলতেছি। তো মোটামুটি সবাই বুঝছেন, যারা লাইভটা দেখেন না শুরু থেকে, দরকার প্রয়োজনে টেনে দেখবেন, লাইভ শেষ হলে আর লাইভটা শেয়ার করবেন, অন্তত আপনাদের কারণে একটা পরিবার যাতে বেঁচে যায়। কারণ এখন স্ক্যামিং, দালালি, এগুলো অহরহ হইতেছে। আপনি ইউরোপের কথা বলেন, মিডিল ইস্টের কথা বলেন, সব জায়গায় হইতেছে। তো আমি আলহামদুলিল্লাহ আমি অভিজ্ঞতা নিছি, এটাই আমার বড় পাওয়া, অভিজ্ঞতা নিছি, এটাই বড় পাওয়া। আর আপনারা কি বলেন না বলেন, আমার হেটার যারা, আমি কখনো এটা আশা করি না যে আমাকে সবাই ভালোবাসবে। আপনারা আমাকে ব্যাড কমেন্ট করতেছেন, আমি রিপ্লাই দিতেছি, এর মানে এই না যে আমি ফিসে নেমে যাব, বিষয়টা এরকম না। আমি এলেন আজকে 5 বছর, ঠিক আছে, এই লাইনে আমি 5 বছর, আমি আমার চিন্তা করতেছি, আপনারা চিন্তা করতে হবে না। যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট দিবেন। একটা জিনিস আমি ক্লিয়ার করি নাই, এরপর আপনারা অনেক কিছু বলতেছেন। আমার ফ্যামিলির চিন্তা শেষ, কী রে ভাই, আমার ফ্যামিলির চিন্তা করে কী লাভ? তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ কখনো বিদেশের কথা যে আমাকে যে বলছেন, ইনশাল্লাহ কখনো স্পন্সরে যাব, ভিজিট ভিসায় যাব ইনশাল্লাহ। পাশাপাশি হয়তোবা আমি কাতার আবারও যাইতে পারি, তাও শিওর না, আমার অনেক টাইম আছে, আমি যাইতে পারি। আমি সব কিছু বিবেচনা করে হয়তোবা আমি যাইতেও পারি। আর আপনারা অনেকেই মনে করতেছেন যে এ তো ভালো ছিল, ওই কাতারে গেছে মনে হয় অনেক ভালো। আমি প্রথমে বলছি, একটা দেশ কখনো খারাপ হয় না, কিছু মানুষের কারণে দেশটা খারাপ হয়ে যায়। তারা তো ভিসা দিবে, তারা সব কিছু দিবে। এখন আমনে যদি মিশো কথা কই, যদি আনেন এনে ভালো একখান চাকরি দিব, কন্ডে আইব, কব হোটেলের ভিসা নি লাগা দিব, ওটা চোখে সুরমা লাগানো, কাম কিয়া, বেতন কত 600 টাকা, 800 টাকা, 1000 টাকা, দিন শেষে হিসাব করে যাবেন যে আমার আরও 300 টাকা লস। জিনিসটা হয়তো বা মজার চলে কইয়া, কিন্তু এগুলো কলিজায় লাগছে। কতগুলো টাকা খরচ করে একটা ছেলে 2 মাস পরে চলে আসে, বুঝেন তার উপরে কি গেছিল। একটা ছেলে এতগুলো টাকা খরচ করে 2 মাসের ব্যবধানে সে চলে আসছে, তার মানে সে এমনিতে আসে নাই। সে কী জন্য তার এতগুলো টাকা নষ্ট করবে? সে তো সব কিছু হিসেব করছে। তো আমি লাস্ট আমার লাইভ শেষ করব, এর ভিতরে আপনারা কিছু কমেন্ট করেন, যারা এখনও কিছু বিষয় ক্লিয়ার হন নাই তারা কিছু কমেন্ট করেন, আমি ওই কমেন্টগুলো পরে আমি আপনাদের থেকে বিদায় নিব। আর ইনশাল্লাহ আমি আবার নতুনভাবে কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু হয়। আমি যেটা সত্যি কথা, আমি 2 মাস গিয়ে আমি এমন দিন গেছে, আমি কান্নাকাটি করছি। মানুষ কতটা কষ্ট করে পরিশ্রম করে মানুষ দেশে টাকা পাঠায়, কিন্তু কিছু মানুষের কারণে তাদের স্বপ্নগুলো বঞ্চিত হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আমার জন্য দোয়া করবেন। আর দেখি একটু কোনো কিছু যদি জানার থাকে আপনারা বলেন। আর আমি আসলে যেটা সত্যি কথা, আমি ছোটোখাটো মানুষ, আমি কোনো কথা গোছায় বলতে পারি না, এই দৃষ্টি থেকে আমাকে ক্ষমা করবেন। আসলে শিখার কোনো শেষ নেই। অন্তত 100 বার ভেবে চিনতে আপনারা আপনাদের ছেলেদের বিদেশের মাটিতে পাঠাবেন, অবশ্যই পাঠাবেন। অভিজ্ঞতা নেওয়া দরকার, তবে ভুল মানুষের পাল্লায় পড়িয়েন না। এমনভাবে বলবে আপনাকে মনে হবে যে কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন ওইখানে। অনেকে করতেছে না, ভালো লাইফ সেট করে ফেলছে না, কষ্ট করছে, ভালো মানুষের আন্ডারে গেছে, এই জন্য ভালো কিছু হয়েছে। আচ্ছা যাই হোক, কাউসার হোসেন কোথায় আছেন? আমি এখন আপাতত ফেনীতে আছি। আচ্ছা, আরেকটা বিষয়, মানুষের সেন্স, মানুষের মানে কি বলবো, লজিক কেমনে, এদের মাথায়, এরা শিক্ষিত নাকি, এরা নাকি শিক্ষিত জাতি, এদের মাথায় কিভাবে ঢুকে। আমি জিক্রিফাই পেজ একটা শপ, আমি কাতারে ওইটা অবস্থিত, ওনারা অনলাইনে সেল করে, প্রোডাক্ট সেল করে। আমি ওইখানে গিয়েছিলাম, ওনারা
গজল মানে গজল অঙ্গনে বা ইসলামিক অঙ্গনে ওনারা কাজ করে। আমি গিয়ে একটা গজল প্র্যাকটিস করে আমি একটা জাস্ট ভালো লাগা থেকে আমি একটা গজল গাইছি। ওইখানে একজনে কমেন্ট করছে কি কয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে জামাত হয়ে যাবে। মানুষটা কতটুকু সেন্স থাকলে সেরকম একটা কথা বল। আমার কথা হচ্ছে যে মিজানুর রহমান আজারি বলেন, যে কোনো বক্তা বলেন, সে যদি হক কথা বলে, সে যদি ইসলামের কথা বলে, আমি তার দিক থেকে আমি একমত পোষণ করি। সে কোন দল করে, সে কি করে, ওইটা আমার দেখার বিষয় না। আমি কখনো দল করি না, কিচ্ছু করি না। ইসলামের কথা বলতেছে, সে যেমনই হোক অন্তত আমি এটাকে সাপোর্ট করি। কিন্তু মানে এদের আমি মানে বলার ভাষা নাই আসলে, মানে কি কমো। গজল গাইতেছি, আমার মনে হয় যে আমি যদি এখন যদি দাড়ি রাখি, যদি পাঞ্জাবি পরে হাঁটি, বলবো যে ওই জামাত শিবির, জামাত, এটা সেটা কোনো দল খারাপ না। কিন্তু কিছু সংখ্যক লোকের কারণে পুরো দল নষ্ট হয়, পুরো জাতি নষ্ট হয়। ঠিক আছে, একটা হুজুরে যদি একটা অন্যায় করে, ওই একটা হুজুরের কারণে আমরা ব্যাগগুনিতে হিসাব করি গেলা যে হুজুর জাতি খারাপ। একটা দলের যদি কোনো একজনে যদি অন্যায় করিয়ে এলায়, আমরা মনে করি কি এই দল ব্যাগে খারাপ। আমার চোখে সবাই ভালো। এখন আমি একটা গজল গাইতেছি, কোনোদিন কোরআন তেলাওয়াত করব, আমি আমার ভালো লাগা থেকে করতেছি। এর মানে এই না যে আমি এই দল করি, এর মানে এই না যে আমি এই দল করি। তো মেন কথা হচ্ছে যে আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে, আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। আরে ভাই, যত টাকা ইনকাম হচ্ছে আমার বাংলাদেশে আসতেছে, আমার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল হইতেছে, এটা আমাদের জন্য গর্ব। কিন্তু এক বাঙালি আরেক বাঙালি হিসেবে করে বাঙ্গে, একজনে তুমি টিয়ালই খাই, হাতে হাতে নিজে বড় লোক হয়ে যায়, সিঙ্গেল টিকিট কাটি যাবো, কেন এগুলো হইতেছে? তো আমি ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে একটা কথা বলতে চাই, তোমাদের সাথে বা আপনাদের সাথে এরকম স্ক্যাম যদি হয়, তাদেরকে কখনো ছাড়বেন না। তাদেরকে প্রকাশ্যে এসে যদি কিছু করে থাকেন, অন্তত 100 মানুষ 500 মানুষ এই জিনিসটা মাথায় ক্যাচ করে নিবে। তো আমাকে পার্সোনালি যারা ইনবক্সে নক করেছেন, কল দিয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অন্তত তারা আমাকে একটু হইলেও গুরুত্ব দিয়ে আমাকে আমার বিষয়টা জানতে চেয়েছে। তো আমি অনেকের সাথে দেখা করতে পারি নাই, আফসোস রয়ে গেল। ইনশাল্লাহ কোনো একদিন সুস্থ নগরীতে দেখা হবে। তো আমি সব কিছু চিন্তাভাবনা করে আমি এ দেশের মাটিতে পা রাখছি। যাই হোক, এখন আমি আপনাদের কিছু কমেন্ট করে আমি বিদায় নিব। বিদেশ আর যাইয়েন না, একজন লিখছে। আসলে আমি তখনও বলছি বিদেশ যাইয়েন না বলে আমি কাউকে ডিমোটিভেট করব না। যাবেন, অবশ্যই যাবেন, সঠিক মানুষ ধরে আপনি যাবেন। এই দেশে থাকিও যে আপনি বহুত কিছু করে ফেলবেন, বিষয়টা এমন না। যে যেভাবে পারে, যে যেভাবে আপনি আপনার চিন্তা করতে হবে যে আপনি কোথায় ভালো থাকতেছেন, এটা আপনার চিন্তা আপনাকেই করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি দেশে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে আপনি বিদেশে গিয়ে কিছু করবেন, আলহামদুলিল্লাহ। তবে সঠিক মানুষের কাছে যাবেন, সঠিক মানুষ ইনফরমেশন নেবেন। আপনার মামা হোক, আপনার খালা হোক, আপনার জেডা হোক, আপনার জিয়াই হোক, কক বিষয়ের ব্যাপারে কক আপনি ভিত্তি দরকার আরও 10 জন লোক বুঝে চাইবেন যে আর মামা যে কত করে কতটুকু সত্য, তাহলে আপনি বুঝে নেবেন। এখন আয় যদি যদি কেউ যদি ধরেন যে 1 মাসের বিদেশ যাবো, ব্যাক কমপ্লিট আয় যদি এই টাইমে যদি কই না ভাইয়া যাইয়েন না, এটা খারাপ, বা কিছু পয়েন্ট তুলে দিচ্ছি যেটা টোটালি বুঝি গেছি যে না এটা স্ক্যামের পর্যায়ে যার গই, এটা পড়বো, সে স্ক্যামে পড়বো, এটা করলেও কবো যে আল্লাহ ভরসা। তারপরে যখন যাবো এরপর দেখবো না কবো আয় কী করলাম, কতগুলো টাকা নষ্ট করলাম। তো যাই হোক, এই বিষয়ে না আর কিছু বললাম না, আমি মোটামুটি ক্লিয়ার করে দিছি। আপনারা কিছু কমেন্ট করেন। এমডি জিয়াদ, আমার মন থেকে দোয়াও ভালোবাসা রইল প্রিয় ভাই, রাইট কথা বলেছেন আপনি। আপনার মতো 2-1 জন মানুষ থাকলে দেশে আরও উন্নত হইতো। ইনশাল্লাহ ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। আমার যতটুকু মাথায় ধরছে, আমি গোছাই কথা বলতে পারি না, আমার যতটুকু মাথায় ধরছে আমি ততটুকু বলছি। আমি মনে করি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, অন্তত আমি যদি একটা ইনফরমেশন দিই, আমার ইনফরমেশনের কারণে যদি একটা মানুষ যদি ভুল সিদ্ধান্ত থেকে বের হয়ে আসে, রুহের দোয়া করবে, এটাই আমি চাই। আমাকে অন্তত ভালোবাসবেন, আমার ভুল ত্রুটি যদি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ওই আত্মীয় স্বজনগুলোকে আমি মনে রাখবো যারা আমার খোঁজখবর রাখে নাই। ওই মানুষগুলোকে আমি যদি কখনো দেখা হয়, তারা যদি আমাকে ভালোবাসা দেখাতে আসে, আমি তাদেরকে মুখে তাদের ভালোবাসা ছুঁড়ে মারবো ইনশাআল্লাহ। যারা আত্মীয় স্বজন হয়ে আমার খোঁজখবর নেয় নাই, শুধু আমার না, প্রত্যেকটা প্রবাসী আপনারা এগুলো ফেস করেন। নিজেদের কাছের মানুষ তারা খোঁজখবর নেয় না, 1 টাকা কমে যাবে যে 1 টাকা খরচ করতে হবে, যে ভাই একটু খোঁজখবর নিয়ে দেখ, অন্তত একটু খোঁজখবর নিয়ে দেখ। তারা একটু আশ্বাস পাবে, ভরসা পাবে যে আমি ইনশাল্লাহ করব। আর যারা প্রবাসে আছেন,
নতুন অবস্থায় আছেন, ধৈর্য ধরেন ভাই, ভুল মানুষের পাল্লায় পড়িয়েন না, অন্তত 100 বার বিবেচনা করে যাবেন ভাই, কষ্ট করতে হবে, এছাড়া কিছু করার না। যারা গিয়েছেন চলে গেছেন, কাজ করেন, ভালো কিছু হবে। আর যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যেই দেশেই যান, যেই দেশেই যান, অন্তত 100 বার চিন্তা ভাবনা করবেন। কিছু কমেন্ট করেন। আর আমার কোনো কথাবার্তা আমি আসলে হিবিজিবি করে ফেলছি। যাই হোক, আমি যতটুকু আমার মাথায় আসছে আমি বলছি ভাই, আমি এই বিষয়গুলো নিয়ে একটু প্রবলেমে আছি, যে আমার যতটুকু চিন্তা, আমার থেকে আমার হ্যাটার্সদের চিন্তা আরও বেশি। মনে হইতেছে যে তারা আমার ফ্যামিলিকে খাওয়াইবে, কি বলবো। আল্লাহ আমাদেরকে হালাল পথে ইনকাম করার তৌফিক দান করুক। বিদেশে থাকি খারাপ পথে, কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি কখনো সুখ পাবেন না, শান্তি পাবেন না। আপনারা যারা আমার লাইভটা অর্ধেকের ভিতরে দেখতেছেন, আপনারা দরকার পড়ছে টেনে দেখবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, অন্তত আপনারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করবেন। অন্তত আপনার একটা শেয়ারের কারণে একটা ফ্যামিলি হয়তো বা বেঁচে যাইতে পারে। আমি কতগুলো কথা, ইম্পর্টেন্ট কথা বলছি, হয়তো বা হিবিজিবি করে ফেলছি। যদি কোনো বিষয় যদি আরেকটু ক্লিয়ার করে বলার জন্য বলেন, আমি বলবো ইনশাল্লাহ। শেখুল ইসলাম, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, গজল নিয়ে খুব সুন্দর করে বলেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। সবসময় চেষ্টা করি ভালোভাবে চলার জন্য। আমার কথা হচ্ছে যে আমি হাসি খুশিভাবে থাকবো, ইসলামের পথেও থাকবো, সব দিকে আমার ঠিক থাকবে, ঠিক আছে, এতটুকু সবসময় চেষ্টা করি। পার্সোনালি কিন্তু আমার হুজুরদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমার পার্সোনালি অনেক হুজুরের সাথে ভালো সম্পর্ক আছে। এখন এর মানে এই না যে আমি বিভিন্ন দল করি, এটা করি সেটা করি। আমি আমার ভালো লাগা থেকে আমি এই কন্টেন্ট জগতে আসছি, করতেছি। সবাই এক লাইনে থাকে না, সবাই এক লাইনে যে জব করে না। আপনি হয়তো বা বিদেশে ব্যবসা করে ইনকাম করতেছেন, বিদেশে জব করে ইনকাম করতেছেন, কেউ বাংলাদেশে ব্যবসা করে ইনকাম করতেছে। সবার লাইফ তো এক না, সবার ডিসিশন, সবার চাহিদা এক না। মানে যার রিজেক্ট যেভাবে লেখা আছে সে ওইভাবে করতেছে। আমি এখন লাইভটা করতেছি ফেনী থেকে। তো আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। যারা আমার লাইভটা দেখতেছেন, আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে আমি আবারও বলতেছি, আমাকে ক্ষমা করবেন। আমার কতটুকু রাইট যে আমি যে চলে আসছি, এটা আমার কতটুকু রাইট অন্তত আপনারা জানাবেন, যে আপনাদের পক্ষে এটা কতটুকু মানে সুইটেবল, যে আমার আশাটা। আপনারা হয়তো অনেকে বলবেন যে ধৈর্য ধরো, কিন্তু আমার সেই ধৈর্য ধরা ব্যাকআপটা নাই। আমি ওপেনলি বলতেছি। এখানে যারা অনেকেই আছে উল্টাপাল্টা কমেন্ট করে, যে এমনভাবে কমেন্ট করে মনে হচ্ছে যে মুকেশ আম্বানির বংশধর, ঠিক আছে। তো আমিও তাদের সাথে এমনভাবে করি, ঠিক আছে। এমনি মঞ্জুর রশিদ, আপনার হ্যাটার্সরাই আপনার উপকারে আসবে, ভালোবাসা দিয়ে কিছু বলবেন। এই যে এটা বাস্তব, তারা যে ভালোবাসা আমাকে দেখাইছে, যে কমেন্টগুলো আমাকে করছে, ওইগুলো থেকে তো আমি হিন্টস পেয়ে আমি অন্তত বাস্তবিক কিছু কথা বলতেছি। আমি আবার বলতেছি, আমি কোনো রাজনীতিক কোনো দল করি না, আবার আমি মানে কোনো দলকে ছোট চোখেও দেখি না। যার ভালো লাগতেছে, যে যেটা মন চাইতেছে করুক, সমস্যা নাই, ভালো থাকলে চলে। আমরা এসব লাইনে নাই, আমরা আমাদের মতো আছি। তবে আলহামদুলিল্লাহ সবার সাথে সুসম্পর্ক আছে। এমডি জিহাদ ভাই, আপনি আপনার মতো এগিয়ে যান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মতো এগিয়ে যাব। আমি হয়তো আবার কখনো যাইতেও পারি, তখন আবার বললো যে এত লেকচার এত কিছু যে দিছে কী লাভ হয়েছে, আবার আসছে টিকটক করে, এটা করে সেটা করে। প্রবাসীর মাটিতে ইনকাম করা এত সহজ না। কই আমি তো 6 বছর 8 বছর হয়ে গেছেন, কী করছেন? দালালি ছাড়া আর কী করছেন? কিচ্ছু করতে না, আমাকে শান্তি হইতো না। বাই যাইবেন না, এত টাকা কামাইবে আর কিস্তি এলা ডেলা বাইব, ঠিক আছে না? কোটি টাকা কামাইলে ওই যে লোন কিস্তি মাথায় গিয়ে ঠিক থাকতো না। অল্প টাকার ভিতরে সুখ শান্তি আছে, অল্প টাকার ভিতরে। অন্তত যারা প্রবাসে আছেন, খারাপ পথে যাইয়েন না। খারাপ পথে ইনকাম করলে অনেকভাবে করা যায়, তো ভালো পথে ইনকাম করেন। অল্প টাকা হলে অল্প টাকার ভিতরে আল্লাহ ভালো কিছু রাখছে, করেন, ফ্যামিলি চালান, নিজের মা বাবার যত্ন নেন, খেয়াল রাখেন। ইনশাল্লাহ আমরাও সবসময় চেষ্টা করব। আমরা এখনও আমরা এত বড় হই না যে
আমরা এখন অনেক কিছু করে ফেলবো, এখনও আমাদের অনেক কিছু শেখার বাকি আছে। হ্যাঁ, আমি লাস্ট একটা কথা বলি, অনেকেই কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিতেছেন, যান, কোনো সমস্যা নাই, কিন্তু সঠিক লোকের মাধ্যমে আপনারা যাবেন। জাহিদুল ইসলাম সোহাগ, প্রবাসী আত্মীয় স্বজন থেকে যত দূরে থাকতে পারবে ততই ভালো হবে। আত্মীয় স্বজন এসেছে এক নাম্বার দালাল, কিছু করার নাই। এটা তো আপনারা যারা প্রবাসে আছেন তারা বুঝে গেছেন, তা আমি তাদেরকে চিনে রাখলাম। অন্তত যারা আমাকে আমার ভিডিও অনলাইন জগৎ থেকে চিনে, তারা কী পরিমাণ ভালোবাসা দেখাইছে, তার যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা যদি আমার আত্মীয় স্বজনে যদি দেখাইতো, আমি হ্যাপি থাকতাম। তারপরেও যারা আমাকে হেল্প করছে তাদের কথা আমি লাইভে বলার দরকার নেই, অন্তত তাদের জন্য আমি দোয়া করি যাতে আল্লাহ ভালো কিছু করে তাদের জন্য। সব কিছু যে পাবলিকের সামনে আনতে হবে বিষয়টা কিন্তু এমন না। জামশেদ মুন্সি, ভাইয়া আপনি যদি বলেন আমি একবার আপনার জন্য চেষ্টা করতে পারি। ভাইয়া ইনশাল্লাহ, আমাকে এখানে আসার পর অনেকেই বলতেছে, আমি চাইলে ইনশাল্লাহ পারতাম, ধৈর্য যদি ধরতাম পারতাম, কিন্তু আমার সাময়িক ব্যাকআপটা নাই, এ কারণে আমি চলে আসছি। আমার সব দিকে আমার বাধা হয়ে গেছে। যদিও আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এটা আমার হ্যাটার্স যারা আছে খেয়াল রাখবো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যে কোনো সিচুয়েশনে আমি আমার কন্টেন্ট, কারণ এটাকে ঘিরে তুমি আমাকে চিনছো, ঠিক আছে, আমি তো এটার ভিতরেই থাকবো, ভালো হোক খারাপ হোক এটার ভিতরে থাকবো। আমি এখন ওইখানে গেছি, আমি 2 মাস বেকার, আমি ভিডিও বানাই, আমার আর কাজ কি? আমি বসে থাকলে কি তুমি আমার দিবা? তুমি আমার জব দিবা? ফালতু কথা কেন বলো? নিজের চরকার নিজে তেল দাও, নিজে ইনকাম করো, আর কাউরে নিরাশ করিও না। একটু ইউনিক কমেন্ট করেন, আমি লাইভ থেকে বিদায় নিব। যাই হোক, আপনারা যারা এখনও লাইভটা দেখতেছেন শেয়ার করবেন অন্তত। যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে আমি আবারও বলতেছি, আমাকে ক্ষমা করবেন। সানজিদুর রহমান ইমি, ও ধন তুমি পোল্যান্ডে চলে আসো, বাকিটা আমার চিন্তা। ইনশাল্লাহ ভাইয়া আমার চিন্তা ছিল। আচ্ছা, একটা কথা বলি, আমার উপরে আল্লাহ আছে, আল্লাহ সাক্ষী। আমি যখন প্রবাসে গিয়েছি আমার একটা নিয়ত ছিল যে আমি প্রবাসীদের নিয়ে কাজ করব। কীরকম কাজ করব? যে তুই 2 মাসেতে কী কাজ করবি? কিন্তু না, আমি যদি ভালো একটা লাইফ ক্রিয়েট করতে পারি, ভালো একটা অবস্থানে যাইতে পারি, অন্তত আমার চোখের সামনে যে মানুষগুলো কষ্ট করতেছে তাদেরকে যদি আমি যে বিনা পয়সা, মানে বিনা স্বার্থে যদি একটা কাজ দিতে পারি, অন্তত আল্লাহর কাছে আমি এর প্রতিদান পাবো। আমার এরকম একটা নিয়ত ছিল, কিন্তু সেই সুযোগটা আমার হয় নাই। এখনও অন্তত আমি চাই, আমি দেশে থেকেও যদি প্রবাসীদের নিয়ে যদি কাজ করি, ধরেন যে এই যে আমি এখন যে ইনফরমেশনগুলো বলছি, মোটামুটি আমার কথা একটু এলোমেলো হলেও এখানে কিন্তু মোটামুটি সবগুলো কথা ইম্পর্ট্যান্ট কথা। লাস্ট কথার এক কথা, অন্তত 100 বার ভেবে আপনাদের ছেলেদের পাঠাবেন, চিন্তা ভাবনা করে পাঠাবেন কার মাধ্যমে দিতেছেন। নিজের লোক হোক, তারপরও 100 বার ভেবে চিন্তে তারপরে কাজ করবেন। ওকে, এমডি সাহেদ ভাই, আপনি এখন কোন জায়গায় আছেন? ফেনী কোন জায়গায় আছেন? আমি আপাতত হক টাওয়ারে আছি। আমি এখন অনেকে বলতেছেন যে আমাকে আনছে, আমি আমার তার প্রতি কোনো অভিযোগ নাই, আমার তার প্রতি আরও ভালোবাসা বেড়ে গেছে। অন্তত উনি যদি সঠিকভাবে যদি সঠিক মানুষ হয়ে থাকে, অন্তত 100 বার ভাববে যে ছেলেগুলোকে আমি নিয়ে আসতেছি, তাদেরকে যেভাবে বলতেছি, তাদেরকে আদৌ কি ওই কাজগুলো দিতে পারতেছি নাকি না। আমার কোনো কথায়, যদি আপনি আমার লাইভটা দেখে থাকেন, আমার কোনো কথায় আপনি মনোকষ্ট নেবেন না। আমি আমার দুঃখ থেকে বলতেছি, অন্তত 100 মানুষ যদি আমার জন্য দোয়া করে, আমি হয়তো বা জীবনে ভালো কিছু করব এবং মানুষের জন্য আমি কাজ করতে পারবো। অন্তত আপনার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, অন্তত যাদেরকে নেন, যাদেরকে হয়তো বা আপনার এটার মাধ্যমেও আপনার রিজিক হইতে পারে, অন্তত তাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনি নিয়ে যাবেন। দালাল ছাড়াও বিদেশে যাওয়া যায় না, কোনো মানুষ ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। মানে আমি যতটুকু জানি সরাসরিতে যাওয়া যায় না, কোনো একটা লোকের মাধ্যমে তো যাওয়া সম্ভব না। কিন্তু অন্তত যে লোকগুলো আপনারা মানুষদেরকে নিতেছেন, পোলাপাইনগুলো নিতেছেন, স্বপ্ন ভেঙে যে তারা সব কিছু ছেড়ে যে তারা যাইতেছে, অন্তত তাদেরকে নিরাশ করবেন না, এতটুকুই আমার বলা থাকবে, এই আর কি। যাই হোক, আমার সাথে কি হয়েছে না হয়েছে ওই বিষয় নিয়ে আপনারা আর কিছু বলার দরকার নাই। আমি হয়তোবা এটা আমার অভিজ্ঞতা হয়েছে, আমি হিসাব করে দেখছি, আমার এই 5 বছর জীবনে
আমার প্রায় 9 লাখ টাকা শেষ। 9 লাখ টাকা আমার টোটাল, আমার হিসেবে আসছে আমার 9 লক্ষ টাকা শেষ। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি যদিও এখন টাকা দিছে, কিন্তু এগুলো আমি আবার রিকভার করে আমি আমার ফ্যামিলিকে দিব। তার মানে কি, এগুলো আমার ইনকাম দিয়ে আমি আমার ফ্যামিলি সাপোর্টগুলো বা যেগুলো লস হয়ে গেছে আমি ওগুলো ক্যারি করছি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু করি। সবাই এক লাইনে যায় না ভাই, আমি আজকে একটা কথা বলি, সবাই একদিকে যায় না, সবাই এক লাইনে যায় না। এক একজন এক এক লাইনে আল্লাহ রিজিক লিখে রাখছে। তো এক একজন এক এক লাইনে যায়। আমার ইনশাল্লাহ নিয়ত আছে ব্যবসা বাণিজ্য করার। ইনশাল্লাহ সেই প্ল্যানে আগাবো। হয়তো বা এখনও হবে না, কোনো একটা সময় হবে। তো আমি আমার মতো করে এগিয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি কাতার প্রবাসী যারা আছে আমি খুব মিস করব। যারা মানিকপুরে থাকেন, মুনতাজাতে থাকেন, মাইজারে থাকেন, সানাইয়াতে থাকেন, তারপর দোহা আল জেদিদে থাকেন, মল অফ কাতারে থাকেন, আরও অনেকগুলো জায়গা আছে যেগুলোর নাম পর্যন্ত আমি জানি না, লুসাইল থাকেন, অনেকগুলো জায়গার নাম এখন হয়তো বা মনে আসতেছে না। তাদের প্রতি আমার শ্রদ্ধা, পুরো কাতার বাঙালি যারা আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আপনাদের সাথে আমার দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনারা আমাকে অনেকভাবে হেল্প করেছেন, উপদেশ দিয়েছেন। আপনাদেরকে হয়তো বা আমি কখনো সামনে নিয়ে আসতে পারবো না, কিন্তু অন্তত মন থেকে আমি দোয়া করতেছি আপনারা যাতে জীবনে ভালো কিছু করেন। আর অবশ্যই বিয়ের দাওয়াত দিবেন ইনশাল্লাহ। যদি আমার ফেনীর কেউ হয়ে থাকেন বা কুমিল্লার কেউ হয়ে থাকেন, বিয়ের দাওয়াত দিবেন ইনশাল্লাহ। চেষ্টা করব যাওয়ার জন্য। দেখা হবে, যাদের সাথে দেখা হয় নাই তারা মন খারাপ করবেন না। হয়তো বা অনেকেই ভাবতেছেন যে ইগো দেখাইতেছি, যেটা সত্যি কথা ভাই। কী পরিমাণ মেসেজ কল আসছে, আমার পক্ষে সম্ভব না যে আমি সবার সাথে কথা বলা। তো অন্তত এটা সব কিছুই হচ্ছে যে আপনাদের ভালোবাসার কারণে। তো আপনারা যারা কাতার আছেন, আমি আপাতত কাতার কথা বলতেছি, আপনারা যারা কাতার আছেন তারা নিরাশ হবেন না, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যার তার সাথে লেনদেন করবেন না টাকা পয়সার বিষয়ে। অন্তত ভাই যারা কাজ দিতে পারবেন তাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, অন্তত কিছু বেকার মানুষকে আপনি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন বিনা স্বার্থে, ভাই সে কিছু না দিলেও অন্তত আল্লাহর পক্ষ থেকে আপনি প্রতিদান পাবেন। টাকা পয়সা কয়দিন ভাই, আজকে মরলে কালকে 2 দিন, কেউ দেখবেও না। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।